রাষ্ট্র সংস্কারের কাজ চলছে এবং 18 সালে স্কুলের শিক্ষার্থীরা এগিয়ে এসেছিল, পুরা জাতি ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারি নাই আমরা। এর একটি পূর্ণতা পেয়েছিল 2024 সালে একটি রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে, গণঅভ্যুত্থানের মাধ্যমে। যে শাসক গোষ্ঠী ছিল তারা এমন একটা আচরণ করা শুরু করেছিল যে আমরাই সর্বে সর্বা, যা ইচ্ছা তাই করতে পারি, দিনকে রাত বলতে পারি, আমাদের ইচ্ছা মতো সবকিছু গুছাইতে পারি। কিন্তু ছাত্র জনতা একটি দুর্বার প্রতিরোধের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশের সূচনা করেছিলাম। আমরা ভেবেছিলাম যে একটি নতুন বাংলাদেশ মনে হয় আমরা পেয়ে যাব। এর জন্য আমরা আন্তরিকতাপূর্ণভাবে আমরা দেখেছিলাম যে সবাই আগ্রহী ছিল এই জায়গাটাতে। বর্তমানে যে দল ক্ষমতায় আছে, যে দল বিরোধী দলে আছে, অন্যান্য রাজনৈতিক দল সবাই ঐক্যবদ্ধভাবে ছিল যে আমরা একটি সংস্কার চাই। তো এরই ধারাবাহিকতায় এই যে সংস্কারটা হওয়া দরকার এবং জনমত এটার সংস্কারের পক্ষে জনমত প্রতিফলিত হয়েছে। এ ধরনের একটি জনবান্ধব ইস্যুতে ডাকসুর ভিপি সাদিক কায়েমকে ধন্যবাদ জানাতে চাই, ডাকসুকে ধন্যবাদ জানাতে চাই যে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে যে সকল ছাত্র সংগঠন আছে তাদের সবাইকে দাওয়াত দিয়েছে। আমি খোঁজখবর নিয়েছিলাম যে সবাই এখানে আসতেছে কিনা, তো আমি দেখলাম যে মোটামুটি সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, ছাত্র দল থেকে শুরু করে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। কিন্তু আমরা যতটুকু বুঝলাম যে সবাই আসলে সংস্কারের মানসিকতা সবসময় ধরে রাখতে পারে না। আজকে আমরা এখানে দেখেছি দুইটা দল এখানে আছে, স্পেশালি ছাত্র অধিকার পরিষদ আছে, ছাত্র সমাজ আছে, তাদের যে মাদার পার্টি এটা হচ্ছে সংসদে সরকার দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতেছে, তারা আসলে এটার প্রতিবাদ জানাইছে, প্রজন্মের সাথে এসে তারা ঐক্যবদ্ধ হয়েছে। আমরা যদি পৃথিবীর বিভিন্ন দেশে দেখি, আমরা দেখব যে সরকার যখন কোনো সিদ্ধান্ত নিতে যায় তখন তারা হচ্ছে জনমতটা যাচাই করে যে জনমত কোন দিকে, জনমত যেদিকে সেভাবে তারা সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় আমরা এক ঐতিহাসিক সময়ে এসে দাঁড়াইছি এবং আমাদের জন্য এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার যে 70% মানুষ যেখানে সরাসরি তাদের ম্যান্ডেট দিয়েছে, মতামত দিয়েছে, সেই মতামতকে অগ্রাহ্য করা হচ্ছে। সেই মতামত গ্রহণ না করার জন্য নানা ধরনের ছল চাতুরি সংসদে করা হচ্ছে। এটা আমাদের জন্য দুঃখজনক। নির্বাচনের আগে আমরা দেখছিলাম আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী, উনি আসলে হাবটের পক্ষে প্রচার প্রচারণা চালিয়েছিলেন যে সংস্কার হোক দেশে, বড় বড় কথা বলেছিলেন, 31 দফা দিয়েছেন। আমরা আশ্বস্ত হয়েছিলাম যে সবাই তো সংস্কার চায়, জামাতও চায়, বিএনপিও চায়, অন্যান্য দল সবাই আসলে সংস্কারগুলো চাচ্ছে, দেশটা সুন্দরের দিকে ধাবিত হবে, এটাই আমরা ভাবছিলাম, এটাই আমরা চাইছিলাম। কিন্তু আমাদের বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসলে এখানে বর্তমান প্রধানমন্ত্রী একবার নিশ্চুপ হয়ে আছেন। উনি মনে হয় কেউ কোনো জায়গা থেকে সুতা নাড়াচ্ছেন, মাঝে মাঝে একটু হাসেন, কথা বলেন। এই যে উনি প্রচার প্রচারণা চালালেন হা ভোটের পক্ষে, সংসদে না ভোটের পক্ষে, এবং এই যে অধ্যাদেশ বাস্তবায়ন হবে না, এইগুলো নিয়ে তার সংসদ সদস্যরা আলাপ তুলতেছে। এই ব্যাপারে তার যে দ্বিমত ছিল, উনি যে গণভোটে হা ভোটের পক্ষে চাইলেন, তার কিন্তু কোনো বক্তব্য আমরা দেখতে পাচ্ছি না। আমরা এ ধরনের বিষয়গুলো লক্ষ্য করতে পারছি। আমরা ভাবছিলাম যে একটা পরিবর্তন হবে, সব জায়গায় পরিবর্তন হবে। আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্বাধীন পিএসসি হবে, সেখানে যার যে যোগ্যতা আছে সে যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে। আমাদের সমাজের অসংখ্য মানুষ যাদের মানবাধিকার ভুলুণ্ঠিত করা হয়, তারা তাদের মানবাধিকার ফিরে পাবে। একটা স্বাধীন মানবাধিকার কমিশন থাকবে যেখানে একজন রিকশাওয়ালারও যদি মানবাধিকার ভুলুণ্ঠিত হয় সেও যাতে বিচার পায়, সেই ব্যাপারটা এনশিওর করা হবে। কেউ কারো উপরে যদি জুলুম না করতে পারে সেই বিষয়টা এনশিওর হবে। কিন্তু আমরা দেখতে পেলাম যে এগুলোর আসলে অনেকগুলো বিষয় যেগুলো আমাদের আলটিমেটলি আমাদের জাতিটাই সুন্দর হইতো। আজকে বিএনপি ক্ষমতায় আছে, কালকে জামাত আসবে, এর আগে আরেকটা দল ক্ষমতায় ছিল, এভাবেই তো বাংলাদেশটা চলবে। আপনি এখন ক্ষমতায় আছেন, কয়েকদিন পরে বিরোধী দলে যাবেন, কিন্তু একটা সুন্দর কাঠামো যদি দাঁড়ায়, এই যে 16 বছর আপনারা নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গেলেন, এত সংগ্রাম, এত লড়াই করলেন, যদি একটা সুন্দর পদ্ধতি হয় তাহলে আপনার রাজনৈতিক দলের নেতৃবৃন্দের একটি সুন্দর জীবনী তো আপনারা পাবেন। যে কথা বলার কারণে ইলিয়াস আলীকে গুম হতে হলো, আমাদের আল মুকাদ্দাস ভাইকে গুম হতে হলো, শিবিরের অসংখ্য মানুষকে গুম হইতে হয়েছে।
এ ধরনের গুমের সংস্কৃতির তো আমরা অবসান চাইছিলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে না। আগের সেই সিস্টেমে আমাদের সরকার পরিচালনা করতে যাচ্ছেন সবগুলো। আমরা ভাবছিলাম যে বর্তমান শিক্ষামন্ত্রী হয়তোবা নতুন কোনো পরিবর্তন নিয়ে আসবেন, কিন্তু আমরা ওই যে আগের যে একটা তেলবাজির একটা জায়গা যে ছিল, এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি আবারও আমরা যাচ্ছি। উনি শিক্ষামন্ত্রী, যিনি রাষ্ট্রের শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করবেন, উনি ক্লাসে গিয়ে একটা জায়গায় গিয়ে শিক্ষার্থীদেরকে বলেন যে অমুকের পরিচয় কি তুমি জানো কিনা, প্রধানমন্ত্রীর মেয়ের নাম কি, খালেদা জিয়ার নাতির নাম কি, এইসব উনি শিখাচ্ছেন। আমরা আবারও সেই চাটুকারিতার দিকেই ধাবিত হচ্ছি। কিন্তু যদি একটা যোগ্যতা ভিত্তিতে সবকিছুই হতো, আমরা তো আসলে এটাই চাইছিলাম, চাটুকারি বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যাবে, কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি না। আমরা এটা স্পষ্টভাবে বলতে চাই, জুলাই অধ্যাদেশ যদি কেউ না মানে, তাহলে আমরা বলতে চাই জুলাই যে অভ্যুত্থান সংগঠিত হয়েছে এটার সাথে আপনারা গাদ্দারি করতে যাচ্ছেন। জুলাই অভ্যুত্থানের পরে অসংখ্য দল একসাথে বসে এই জায়গাগুলোতে একটা ঐক্যমত্যে এসেছিল। কারো কারো কিছু কিছু জায়গায় নোট অফ ডিসেন্ট ছিল, সমস্যা নাই, এগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে অনেক। আলটিমেটলি জাতির উপকার তো হচ্ছে। তো এরকম একটি জায়গায় আমরা বর্তমানে আমরা এই বিএনপিকে দেখতেছি যে অতীতের যে ভুল, তারা সেই ভুলের দিকে ধাবিত হচ্ছে। 1991 সালে সরকার গঠনের পরে তত্ত্বাবধায়ক সরকারকে এটাকে তারা গ্রহণ করতে অস্বীকৃতি জানাইছিল। 96 সালে একটা একদলীয় নির্বাচন হয়েছিল। এই এত টাকা খরচ করে নির্বাচন করে কয়েকদিনের মাথায় আরেকটা নির্বাচন দিতে হয়েছে এবং আওয়ামী লীগ আসছে ক্ষমতায়। এরপরে আমরা পরবর্তীতে আবারও দেখি এই যে বিচারপতিদের বয়স সংস্কার করার মাধ্যমে তারা বাংলাদেশে 111 তৈরি করেছিল, একটা পরিবেশ সেরকম তৈরি করেছিল, এবং এই পরিবেশের কারণে বিগত 16টা বছর বাংলাদেশের মানুষ দুঃসহ যাতনার মধ্যে দিয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি আবারও একই কালচারের মধ্যে আমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। তো এই জাতীয় জায়গাগুলো থেকে আমরা বলতে চাই যে আপনারা একটু সংস্কারগুলো করেন। সংস্কার করলে তো আপনারাই থাকবেন, সমস্যা নাই। আমরা সবাই সহযোগিতা করতে চাই, আমরা সবাই সহযোগিতার ভিত্তিতে আমাদের দেশটাকে গড়তে চাই। যদি সংস্কার না করে বরং আমরা দেখতে পাচ্ছি আপনারা একটা একটা করে নতুন নতুন বিষয় নিয়ে আসতেছেন। আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীর নতুন কার্যালয় বানানো হবে, সেখানে বাংকার বানানো হচ্ছে, পিছন দিয়ে চলে যাওয়ার জন্য সুড়ঙ্গ বানানোর প্ল্যান এখানে নেওয়া হচ্ছে। সুড়ঙ্গ বানানোর প্ল্যান নেওয়ার তো কোনো দরকারই নাই। কাজটা ভালো করেন, জনগণ আপনাদেরকে বিতাড়িত করবে না যদি কাজটা ভালো করেন। আর জনগণের মতামতকে অগ্রাহ্য করবেন, আবার হচ্ছে ব্যাকআপ প্ল্যান একটা রাখবেন যে আমার গণভবন কিভাবে হবে, এখানে আমি কিভাবে থাকবো, কোনো যদি অসুবিধা হয় তাহলে কিভাবে পালাবো। যদি জনমতকে আপনারা গ্রহণ করতেন তাহলে অন্তত আপনাদেরকে এই চিন্তা করতে হতো না। আমরা বিশ্বাস করি এখনো আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে। তো এই আহ্বান আপনাদেরকে জানাচ্ছি, কারণ দেখেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন, যায় 95% শিক্ষার্থী হাভোটের পক্ষে তাদের মতামত দিয়েছে। র্যান্ডম স্যাম্পলিং করেন আপনি, এই প্রজন্ম চেঞ্জের পক্ষে, আপনি কেন তাদের বিপক্ষে যাচ্ছেন? বরং সেই প্রজন্মের যে মতামত, জনমত যেটাতে আছে সেটার আলোকে আপনারা নিজেদেরকে গড়ে তোলেন। তো আমরা ছাত্র নেতৃবৃন্দের ভূমিকা আসলে কি হতে পারে এই শীর্ষক আলোচনা। তো আমি আহ্বান জানাতে চাই যে ছাত্র নেতৃবৃন্দের অন্যতম একটা, ছাত্র দলগুলোর অন্য ছাত্রদের যে সংগঠনগুলো আছে তাদের অন্যতম একটা বড় জায়গা হচ্ছে যে জনমত গঠন করা। ছাত্ররাই সবচেয়ে সচেতন, আমরাই সর্বপ্রথম রাস্তায় নামছিলাম, আমাদের সাথে পুরো প্রজন্ম আসছিল, পুরো জাতি আসছিল, এবং আমরা একটা পরিবর্তন সাধিত করেছিলাম। তো এই জন্য আমরা আপাতত ছাত্রদের গণ্ডির মধ্যেই আছি, কিন্তু আমরা এখন আপনাদেরকে আহ্বান জানাই আপনারা ঠিকঠাক হয়ে যান। যদি না করেন তাহলে ছাত্রদের গণ্ডি পেরিয়ে আবারও আমরা মানুষের কাছে চলে যাব। সবাইকে নিয়ে আমরা সচেতনতা গড়ে তুলব এবং আমরা বিশ্বাস করি সবাই আমাদের সাথে আছে। জুলাই কিন্তু এটা প্রমাণ হয়েছে, ছাত্ররা রাস্তায় নামছে, সকল মানুষ ছাত্রদের সাথেই আসছে। বাংলাদেশের যে কোনো সংকটে ছাত্ররা এ ধরনের ভূমিকায় রেখেছে।
তো এই জন্য আমি প্রত্যেক ছাত্র সংগঠনকে আমি আলহামদুলিল্লাহ খুবই খুশি হয়েছি। আমাদের ছাত্র শিবিরের পক্ষ থেকে অনেকগুলো কর্মসূচি থ্রো করা হয়েছে, সারা দেশব্যাপী কর্মসূচি হয়েছে, অন্যান্য ছাত্র সংগঠনের কিছু প্রোগ্রাম হয়েছে। তা আমি মনে করি এটা হচ্ছে একটি সচেতনতামূলক জায়গা, এবং আমি বলতে চাই বর্তমান সরকারকে যে একটা অগ্নিয়গিরি আছে ছাত্রদের অন্তরে বাংলাদেশে। তো এটাকে আপনারা একটু সুন্দরভাবে ছাত্রদের মতামতের আলোকে আপনারা পরিবর্তিত হন এবং হচ্ছে আপনারা পরিবর্তনটা নিয়ে আসেন, এই প্রত্যাশা আপনাদের কাছে রাখছি। আর আমরা ইনশাল্লাহ শুধুমাত্র আজকের বসা না, আমরা সবাই একসাথে আগামীতে সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য, বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ। সময় আছি, আমরা থাকব বাংলাদেশের মানুষের সাথে। এই বিশ্ববিদ্যালয় ছিল, শিক্ষার্থীরা ছিল, আমাদের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা ছিল, এই আকাঙ্ক্ষা এখনো মরে যায় নাই। আমরা সেই আকাঙ্ক্ষার প্রতিফলন চাই, আমরা সে প্রত্যাশা রাখি, এই প্রতিফলন পাবো, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।